ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবাকে সবসময় খুশি রাখবো আমি। তাই বাবাকে খুশি করতেই তোমাকে বিয়েটা করেছি আমি। যদিও তোমাদের বাড়িতে সেদিন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তোমার মা মুখের উপর না বলে দিয়েছিল। সেই দিন বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করলে তোমাকেই করব। বাবা বলেছিল, মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাস না। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাকে রাজি করাতে। তাই বাধ্য হয়েই। আপনি জানেন মা কেন আপনাদের মুখের উপর নিষেধ করেছিল? কারণ অন্য একজনের সাথে আমার বিয়ের কথাবার্তা একেবারে পাকা ছিল। আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তাকে ছাড়া আমি নিজের জায়গায় কাউকে কল্পনাও করতে পারি না। সমস্যা নাই, আমি নিজেই তোমাকে তার কাছে পৌঁছে দিব। এখন থেকে এই বাড়িতে সব কিছু তোমার ইচ্ছাতেই হবে। কিন্তু কিন্তু কি? বাবা যেই কয়দিন বেঁচে আছে, তুমি তাকে বুঝতে দিও না আমাদের মাঝে দূরত্বটা। বাবা যেন বুঝে আমরা দুজনই খুব সুখে আছি। প্লিজ, শুধু এই 4টা মাস। বিছানায় চুপ করে বসে আছে আঁখি। আকাশের কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। বাবা নামটার প্রতি যে সে ছোটবেলা থেকেই দুর্বল। জন্মের আগেই বাবাকে হারে সে। মাথার উপর বাবা নামক কোনো ছায়া ছিল না কোনো দিন। কি হলো, চুপ করে আছো যে? আমি ভেবেনি। যত ইচ্ছে ভাবতে পারো, কিন্তু প্লিজ আমার মৃত্যুর পথযাত্রী বাবার মনে আঘাত দিও না। বাবার কাছে আমাকে খারাপ করো না। তোমার কাছে না হয় আমি আজীবনই খারাপ থাকবো। প্লিজ। ওকে, আমি ভেবে দেখব। এখন আমার ঘুম পাচ্ছে, আপনি সোফায় গিয়ে ঘুমান। আকাশ আর কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। শাড়িটা চেঞ্জ করে একটা টি শার্ট গায়ে শুয়ে পড়ল আঁখি। দু চোখ লেগে আসছে না কিছুতেই। মনে আসছে নানান চিন্তা। কি করবে সে? মৃত্যুর পথযাত্রী একটা বাবার মনে আঘাত দিবে, নাকি আকাশের নকল বউ হয়েই অভিনয় করে যেতে হবে তাকে? কিন্তু ওদিকে রাফিন, সে তো আমায় খুব ভালোবাসে। একজন বাবাকে খুশি রাখতে গিয়ে তার সাথে প্রতারণা করে ফেলবে না তো? তাকে বিষয়টা খুলে বলে কি সে বুঝবে, নাকি আবার আকাশের বাবার মনে কষ্ট দিয়ে তাকে ছেড়ে চলে যেতে হবে? বিয়েটা আখির ইচ্ছায় না হলেও আকাশের বাবার কথা ভেবে আকাশের সাথে 4 মাস থাকতে রাজি হয় সে। কারণ একজন মৃত্যু পথযাত্রী বাবার মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না এটা ভেবে। আখি ছোটবেলা থেকেই বাবার আদর পায়নি বলে বাবা শব্দটার প্রতি একটা দুর্বলতা আছে তার। হয়তো সেই দুর্বলতাটাই তাকে এখন এভাবে ধরে রেখেছে। সকালে সকল নাস্তাই তৈরি করা হয়ে গেছে, আর তা সাজিয়ে রাখা আছে টেবিলে। আকাশই তৈরি করেছে এসব। রান্না যে তার নিজেকেই করতে হয়, কারণ বাবা বলেছিল কোনোদিন কাজের মেয়ে রাখবে না এই বাসায়। যতদিন বিয়ে না করবি ততদিনই এভাবে রান্না করতে হবে। সকল কিছু শেষ করে আকাশ চলে যায় আখিকে ঘুম থেকে ডাকতে। ওদিকে ফ্রেশ হয়ে রুমে বসে আছে আখি। আকাশ রুমে প্রবেশ করে আখির দিকে চোখ পড়তে একটু থমকে যায়। কাল রাতের চাইতেও আখির চেহারায় দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে। অদ্ভুত এক মায়া কাজ করছে তার এই গভীর চাহনিতে। সব চাইতে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে আখির ওই ঠোঁট জোড়ায়। ইচ্ছে করছে কাছে গিয়ে 2 হাত দিয়ে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে, কিন্তু সেটা যে সে পারবে না। কারণ সকলের কাছে এটা রিয়েল ম্যারেজ হলো, তাদের দুজনের কাছে এটা কন্ট্যাক্ট ম্যারেজ, যার মেয়াদ হয়তো খুব জোরে 4 মাস থেকে 5 মাস অবধি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আখির কথায় ধ্যান ভাঙে আকাশের। আখি থেকে চোখ সরিয়ে বলে ওঠে, টেবিলে নাস্তা রেডি করা আছে, ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়েই নিয়েছি, চলুন। আখি। আমি বুঝেছি আপনি কি বলবেন। আপনার বাবা কিছুই বুঝতে পারবে না। আমি রাজি আছি আপনার বাবাকে হাসি খুশি রাখতে। আমার বাবার প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়েছেন আপনি। আপনি সব সময় আমার কাছ থেকে দূরে থাকবেন, আর রাফিনের বিষয়টা মাথায় রাখবেন। বলছি না সবকিছু তোমার ইচ্ছাতেই হবে। ওকে, চলুন। টেবিলে বসে নাস্তা করছে 3 জন মিলে। তার মাঝে আসিফ সাহেব বলে ওঠে, বৌমা, তুমি এই বাড়িতে এসেছো, মানে এই বাড়িটা সাজিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। ইনফ্যাক্ট এই পুরো বাড়িটাই এখন থেকে তোমার। আসিফ সাহেবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আখি। আকাশ চুপচাপ খেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখন থেকে আমি আর আকাশের হাতে রান্না খাবো না। তোমার হাতের রান্নাই এখন থেকে আমার একমাত্র আহার।
এবার আকাশের দিকে একটু ভুরুকুচকে তাকায় আঁখি। রান্না করবে আর সে রান্নার রটাই সে ঠিক বোঝে না, আর সে রান্না করবে। দেখেন মিস্টার আকাশ, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুই না বাবাকে হাসি খুশি রাখবে বলেছো? প্রথমত, আমি এখানে থাকতে রাজি হয়েছি শুধু আপনার বাবাকে একটু সঙ্গ দিতে। দ্বিতীয়ত, আমি কোনো রান্না বান্না পারি না। তাহলে তো দেখছি তুমি একেবারেই ঢেঁড়স। মেয়ে হয়ে রান্না বান্না পারো না এটা ভাবা যায়? একেবারেই পারি না তা না, আমার কিছু কিছু স্পেশাল রেসিপি আছে। কি কি? ডিম অমলেট, ডিম সিদ্ধ আর চা। খুব স্পেশাল তোমার রেসিপিগুলা। রাফিনের বাসায় গিয়ে তার বাবা মাকে সারা জীবন এগুলাই খাইয়ে রাখবে নাকি? সেটা পরে দেখা যাবে, শিখে নিব। তুই চাইলেই 4 মাসে আমার কাছ থেকে সকল প্রকার রান্না শিখতে পারো। আর বাবার চাহিদা এটাই, তোমার হাতে রান্না খাবে সে, আর তার সাথে বসে একটু গল্প করবে। জানো, আমার বাবার অনেক আশা ছিল তার একটা মেয়ে হবে। তার আশাও পূরণ হয়েছিল। আমার বয়স তখন মাত্র 8 কি 9 হবে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা ও আমার 7 মাসের ছোট বোন। আমি তখন স্কুলে ছিলাম। বাবারও ক্ষতি হয়েছিল সেই দিন। কয়েকদিন বাবার সাথে হসপিটালে ছিলাম আমি। মা ও আমার বোনটাকে বাঁচানো গেল না। তারপর থেকে আমি আর বাবা খুব আদরে বড় করেছে। আমার মায়ের অভাবটা বুঝতে দেয়নি কিছুতেই। থাক, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। আমি শিখে নিব আপনার কাছ থেকে রান্না। আর হ্যাঁ, বিকেলে আমি রাফিনের সাথে দেখা করতে যাব। ও নিশ্চয়ই এখনো আমায় ভুল বুঝে আছে। বিয়েটা হয়েছে গতকাল, আজকে গেলে বাবা বিষয়টা ভালোভাবে নিবে না। আগামীকাল যেও। কোনটাকে আপনি বিয়ে বলছেন? খোটা বিয়ে নাকি 4-5 মাস আপনার বাবার খেদমত করতে বাধ্য করা? আর আমি আজই যাব রাফিনের সাথে দেখা করতে। প্লিজ বোঝার চেষ্টা করো। কালকে তোমার সাথে আমিও যাব। আমি নিজে রাফিনকে সব বুঝিয়ে বলবো। বিকেলে বেলকুনিতে বসে আছে আসিফ চৌধুরী, হাতে 2 কাপ চা নিয়ে আসিফ চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় আঁখি। আরে আখিমা, তুমি ভালোই করেছো এসে, একা একা ভালো লাগছিল না। এই নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। হ্যাঁ, এই সময়টা আমার চা খুব ভালো লাগে। আর মেয়ের হাতে চা তো কোনো কথাই নেই। কিন্তু তোমাকে আমি এখনো মেয়ে মনে করতে পারছি না, কারণ আসার পর থেকে তুমি আমায় একবারও বাবা ডাকুনি। বাবা বিষয়টা আবারও ভাবিয়ে তোলে আঁখিকে। সত্যি কি এই লোকটাকে সে বাবা ডাকবে, যে কিনা আমাকে নিজের মেয়ের মতো মনে করে? আমার মাঝে নিজের মেয়েকে খুঁজে পাই, তাকে বাবাই ডাকবো, কিন্তু আকাশের সম্পর্কে নয়, অন্য একটা সম্পর্কে। কিন্তু এই সম্পর্কটার নাম কি হবে? যাই হোক, এই নিন বাবা, এবার চাটা নিন। হ্যাঁ, এবার ঠিক আছে। তোমাকে আমি সত্যি সত্যি নিজের মেয়ের মতোই ভাবি। বাবা মেয়ে মিলে অনেকক্ষণ আড্ডা দিল সেখানে। রাতে খেয়ে ঘুমানোর সময় আধা শোয়া হয়ে ভেবে যাচ্ছে আঁখি। এতদিন পর সে সত্যি একটা বাবাকে খুঁজে পেয়েছে। সারাটা দিনই খুবই ভালো লেগেছে বাবার সাথে সময় কাটিয়ে, কিন্তু এই খুশিটা যে দীর্ঘ সময়ের জন্য নয়। আকাশ তখন সোফায় গভীর ঘুমে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে আঁখিও। কি হচ্ছে তার জীবনটা নিয়ে? কাল রাফিনের সাথে দেখা করতে যাবে আঁখি। রাফিন কি বলবে তখন? রাফিনের সামনে দাঁড়ানোর সাহসটা যে নেই আঁখির, তবুও তাকে দাঁড়াতেই হবে। রাফিনকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। নিশ্চয়ই সে বুঝবে, কারণ সে তো আমায় কখনো অবিশ্বাস করেনি। পরের দিন সকালে নাস্তা শেষে আকাশকে বলে আঁখি। আপনার নিশ্চয়ই মনে আছে আজ আমার রাফিনের সাথে দেখা করতে যাওয়ার কথা। জানি। আমি রাফিনকে বলেছি আসতে। এখানে? না, তোমাদের নাকি একটা পছন্দের জায়গা আছে, সেখানে। আচ্ছা, সে আমাকে ভুল বুঝবে না তো? মনে হয় না ভুল বুঝবে, আর ভুল বুঝলেও আমি বুঝিয়ে বলবো। বিকেলে বাবাকে বলে রওনা দিল আকাশ আঁখিকে নিয়ে। রাফিন হয়তো সেখানে অপেক্ষা করছে তাদের জন্য। ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে যাচ্ছে আকাশ, বারবার আর চোখে তাকাচ্ছে আঁখির দিকে। রাফিনের সাথে দেখা করতে যাবে। মুখ ভর্তি খুশির আলো ফুটে উঠেছে তার। হালকা সাজে তার উপর মুখে পুরোপুরি খুশির ছাপ। হালকা হাসিতে যেন কোনো এক পরীকেও হার মানাবে। হোয়াট? এইসব কি বলছো তুমি রাফিন? নুটপিক মানে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তো এমন ছিলে না রাফিন। তাহলে? আরে আরে, সব বিষয় এত সিরিয়াস ভাবে নাও কেন? আমি তো একটু ফান করছিলাম। ফানের ক্ষেত্রে একটা লিমিট থাকা দরকার রাফিন। আরে আরে বেবি, রেগে যাচ্ছ কেন? সরি সরি সরি,
আর কখনো এমন মজা করবো না। এবার খুশি? হুম, তুমি এমনিতেও আগে থেকে অনেক ফাজিল হয়ে গেছো রাফিন। আরে বাবা, বললাম তো সরি। 1 সরি, 2 সরি, 3 সরি। এবার হলো নাকি তোমাকে এখানে এসে সরি বলতে হবে? না থাক, আর বলতে হবে না, আমি এখন ঘুমাবো, রাখছি। আরে আরে, হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিয়ে অফ করে শুয়ে পড়ে আঁকি। আকাশের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে। সকালে ঘুমো ঘুমো চোখে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল আঁকি। ফ্রেশ হয়ে বেরিয়ে আকাশকে খুঁজতে থাকে সে। হয়তো কিচেনে আছে। কিচেনের সামনে গিয়ে দেখে আকাশ সকালে নাস্তা তৈরি করছে। আঁকি দেখে একটা মুচকি হাসি দিল সে। দরজা হেলান দিয়ে বলে ওঠে আঁকি। বাহ, আপনার কপালে যেই থাকুক না কেন, সেই কিন্তু একদিক দিয়ে বেশ হ্যাপি থাকবে। কি করে বুঝলে? বরের হাতের রান্না খাওয়া কয়জনের ভাগ্যেই বা জোটে। স্বামীর হাতের রান্না খাওয়াটাকে ভাগ্য বলে না, নিজ হাতে সংসারটা গুছিয়ে সবকিছু নিজে সামলিয়ে রাখাই ভাগ্যবতী মেয়ের প্রধান বৈশিষ্ট্য। তা বুঝলাম, কিন্তু পরিস্থিতি সামলাতে সবকিছুই করতে হয়। তোমার মতো ঢেঁড়স হলে কি আর চলবে? আচ্ছা, ছেলেদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন? মোটামুটি। রাফিনের সম্পর্কে আপনার ধারণাটা কেমন? সেটা আমি তোমাকে কালই বলেছি, কিন্তু আর সেটা আমার থেকে তুমি ভালো জানবে। নাস্তা সব রেডি, আমি যাচ্ছি। তুমি এগুলো টেবিলে নিয়ে এসো। বাবা যেন বুঝে সব তুমি করেছো। সকালের নাস্তা শেষে ছাদে যায় আঁকি। বেশ সুন্দর ছাদটা। সূর্যের মিটিমিটি মিষ্টি রোদ চোখে এসে পড়তেই তা হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছে আঁকি। বেশ সুন্দর প্রকৃতির সাজটা। সূর্যের হলুদ মিষ্টি রোদটা যেখানে পড়ছে সেখানে এক অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, সাজিয়ে তুলছে প্রকৃতিকে। কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা যদি ছোঁয়া যেত, তা হয়তো আঁকি আঁকড়ে ধরে মিশিয়ে নিত নিজের সাথে, যেন সে নিজের প্রকৃতির মতো সৌন্দর্যে ভরে উঠবে। বেশ ভালোই লাগছে তার এই সুন্দর মনোরম পরিবেশটা। সকালে অফিসে চলে গেল আকাশ। আসিফ চৌধুরী সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বোলাচ্ছে। এক হাতে চশমাটা ঠিক করে পত্রিকাটা উঁচু করে ধরতেই আঁকি এসে বলে, উঠে বাবা, এই নাও চা। একটা হাসিতে আসিফ সাহেব বলে ওঠেন, ধন্যবাদ মা। বাবা কি করছেন? এই যে পত্রিকা পড়ছি। তুমি কি এখন খুব ব্যস্ত? না বাবা। তাহলে পত্রিকাটা একটু পড়ো তো মা। চোখে আগের মতো আর পরিষ্কার দেখতে পাই না। একটা সময় ছিল যখন চশমা ছাড়াই পরিষ্কার দেখতাম। সন্ধ্যায় আসিফ সাহেব ও আঁকি দুজন মিলে জমিয়েছে এক দাবা খেলার আসর। আসিফ সাহেব দাবার একজন ভালো খেলোয়াড়, আইকিউ কিন্তু কম না। বেশ জমে উঠেছে খেলাটা। আকাশ ভেতরে প্রবেশ করেই দেখে দুজন খুব মনোযোগ দিয়ে দাবা খেলায় মগ্ন। আকাশ আসিফ সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা, ডিস্টার্ব করো না মা। এখানে যাও, গিয়ে নিজের কাজ মন দাও। আকাশ সোজা রুমে চলে গেল। বাবাকে ডাকলেও এখন আর কোনো লাভ হবে না, কারণ একটা মেয়ে পেয়ে গেছে। তাই এখন আমি নিজেই তুচ্ছ। রাতে রাফিনের ফোন আসেই খুশিতে কদ করে ওঠে আঁকি। হ্যাঁ রাফিন, বলো। আশা করি কালকের মতো ফাজলামোটা করবে না। আরে না, শুনে একটা কথা আছে। কি? কালকে আমাদের তোমাকে ফিরে পাওয়ার খুশিতে একটা পার্টি দিচ্ছি। কি বলো, কখন? কালকে সন্ধ্যায়, তুমি তার আগে রেডি হয়ে চলে এসো। কাল সন্ধ্যার আগেই দেখবে আমি তোমার কাছে এসে হাজির। ফোনটা কেটে দিয়ে খুশিতে নেচে ওঠে আঁকি। পার্টি? আবার তাকে উদ্দেশ্য করে? বাড়িতে থাকলে তো মা যেতেই দিত না, কিন্তু এখানে কোনো বাধা নেই। কে ফোন করেছিল? রাফিন কাল নাকি পার্টি দিচ্ছে, সন্ধ্যার আগেই যেতে বলেছে আমায়। আমি কি যাব তোমার সাথে? হ্যাঁ যেতে পারো, কোনো সমস্যা নেই। আকাশ একটু বিড়বিড় করে বলে ওঠে। সমস্যা থাকলেও যে আমায় যেতে হবে? পরদিন বিকেলে গাড়ি নিয়ে রওনা দিল দুজন। সন্ধ্যার আগেই দুজন গিয়ে পৌঁছে যায় সেখানে। কিছুক্ষণ পর পার্টি শুরু হয়ে গেছে। রাফিন সকলের সামনে পরিচয় করিয়ে দিল আঁকিকে। আকাশ সকলের ভিতরের মাঝে মিশে গিয়েছে। পার্টিতে আঁকি ও রাফিন একে অপরের ঘেঁষাঘেঁষি দেখে সেখান থেকে বাইরে চলে গেল আকাশ। একটা অট্টহাসিতে মেতে উঠল দুজন। বেশ কিছুক্ষণ বাইরে থেকে আবার ভেতরে চলে গেল আকাশ। দেখে রাফিন আঁকিকে কি বিষয় নিয়ে যেন জোর করছে। একটু সামনে গিয়ে দেখে রাফিন আঁকিকে ড্রিঙ্কস করানোর চেষ্টা করছে, আর আঁকি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আকাশ দ্রুত পায়ে সেখানে হেঁটে গিয়ে আঁখির হাতটা ধরে রাফিনের দিকে চেয়ে বলে উঠল, কাউকে জোরপূর্বক কিছু খাওয়ানো ঠিক না।
আকির হাতটা ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায় আকাশ। আকি হা করে চেয়ে আছে আকাশের দিকে। রাফিনের এক হুঙ্কারে স্তব্ধ হয়ে যায় সবাই। গাড়ি ড্রাইভিং করছে আকাশ, পাশে আখি বসে লুচির মতো করে ফুঁসছে। এটা কি হলো? কোনটা? এইভাবে সকলের সামনে দিয়ে টেনে নিয়ে আসার মানেটা কি? এনেছি কারণ আছে। কি কারণ? আর সেইখানে আপনার সমস্যাটা কি? আমার যা ইচ্ছে তাই করব, আপনার কি প্রবলেম? দেখো আখি, তুমি একজনের স্ত্রী হয়ে অপর একটা ছেলের সাথে যা খুশি তা করতে পারো না। যদি এসব করা খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার থেকে যখন আলাদা হয়ে যাবে তখন করো, ওকে? আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন। রাফিন মোটেও এমন ছেলে না। কোনো আজে বাজে কথা বলবেন না তাকে নিয়ে। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। আর কিছু না বলে ড্রাইভিং করে যাচ্ছে আকাশ, কারণ কথা বলে কথা বাড়বে এটাই স্বাভাবিক। কয়েকদিন পর দেখো আখি, আমি আবার পার্টির আয়োজন করার উদ্দেশ্য এটাই। আগের পার্টিতে এমন হওয়ার কারণে আমি চাই না এবার তুমি আকাশকে নিয়ে এসে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করো। আরে রাফিন, তুমি একদম চিন্তা করো না। এমন ভাবে বলেছি, ওর আর লজ্জা থাকলে আমার সাথে কোথাও যাবে না। বেবি, আমি তো ওটাই চাই। কি বলছো বিড়বিড় করে? বলছিলাম কালকের পার্টিটা একটু স্পেশাল হতে চলছে, তুমি আকাশকে না বলে চলে এসো। খুব সুন্দর একটা সময় উপহার দেবো তোমাকে। স্বামীকে রেখে প্রাক্তন প্রেমিকের সাথে পার্টিতে যাওয়া বিষয়টা এত বিবেচনা করলো না আখি। হাজার হলো স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়াটা জরুরি, কিন্তু বিষয়টাকেও এত জরুরি মনে করছে না আখি। কারণ আকাশকে তো সে স্বামী হিসেবে মানেই না, আবার অনুমতি। পরের দিন দুপুরে আসিফ চৌধুরী কাছে বলল সন্ধ্যায় একটু বাইরে যাবে, তার কলেজ বান্ধবীদের সাথে দেখা করতে। আসিফ চৌধুরীও বলে ওঠে, সমস্যা নাই, কিন্তু আকাশ গেলে ভালো হয় না? না বাবা, ওখানে শুধু আমরা মেয়ে ফ্রেন্ডই। আকাশ যাওয়ার দরকার নেই। তাকে বললে সে তো অনুমতিই দিবে না। সে অনুমতি দিতে হবে না, আমি দিচ্ছি অনুমতি, কিন্তু সাবধানে যাবে, ওকে? হ্যাঁ বাবা। সন্ধ্যায় আকাশ বাড়ি ফেরার আগেই আখি বের হয়ে যায় পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে রাফিন অপেক্ষা করছে আখির জন্য। রাফিনের কাছে এগিয়ে যায় আখি। হাই বেবি, তুমি এসে গেছো? আকাশ আসেনি তো? না রাফিন, আকাশ এই বিষয়ে জানেও না। ও গুড বেবি, কিন্তু এসব কি পরে এসেছো পার্টিতে? পার্টিতে কি ওসব ড্রেস পরে? তো কি পরবো, ওইসব ছোট ড্রেস? হ্যাঁ, ইম্পসিবল। আমার ওইসব পরার কোনো অভ্যেস নেই। পড়তে পড়তেই তো অভ্যাস হবে নাকি? আমি ওইসব পড়তে পারবো না। আচ্ছা, কি আর করার, আসো। আখি ভেতরে গিয়ে দেখে আজকের পার্টিটা আরো জাঁকজমকপূর্ণ, কিন্তু আগের তুলনায় লোকজন একেবারেই কম। যাক, ভালোই হলো। বেশি লোকজন আবারও আখির ভালো লাগে না, এতে আরও ঝামেলা পারে। পার্টি শুরু হলো অনেক আগে। নতুন নতুন কাপল দেখা যাচ্ছে আজ, একে অপরের সাথে নাচানাচিতে মগ্ন সকল কাপলই। রাফিন একটা ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে নাচতে নাচতে আখির হাতটা ধরে নিজের সাথে মিশিয়ে বলে, সবাই তো পার্টি এনজয় করছে, আমরা কেন বসে আছি বেবি? রাফিনের সাথে তাল মিলাচ্ছে আখিও। পার্টি চলো অনেকক্ষণ ধরে, অনেকেই তো চলে গেছে। আখি বলে, আচ্ছা বেবি, আমার এখন যেতে হবে। আজ তো একটু বেশিই করলাম। কি বেশি করলাম? এখন তো কিছুই করিনি। আচ্ছা বেবি, টয়লেটটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে। হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল রাফিন। আখি বেরিয়ে এসে দেখে একটা মেয়ে তার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না। অবাক করার বিষয় হলো মেয়েটাকে জড়িয়ে ধরে লিপকিস দিচ্ছে রাফিন। রাফিন। হুঙ্কার জনিত একটা আওয়াজ দিয়ে বলে ওঠে আখি। রাফিন একটা মুচকি হাসিতে মেয়েটাকে বিদায় দিয়ে আখি কাছে এলো। মেয়েটা কে রাফিন? ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? এটা আবার কেমন ফ্রেন্ড? বিদায় নেওয়ার সময় লিপ কিস দিতে হয়? বাদ দাও বেবি। অনেক রাত হয়েছে, আমি আসি। তোমার সাথে কাল কথা বলবো আমি। পেছন থেকে রাফিন হাতটা চেপে ধরে টান দেয় আখিকে। উফ বেবি, কোথায় যাচ্ছো? ওফ রাফিন, ছাড়ো তো, বাসায় যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি এভাবে চলে গেলে আমি কি শুধু শুধু এতগুলো টাকা লস দিলাম? এর বিনিময়ে আমার তো কিছু পাওনা থাকতে পারে, তাই না? মানে কি বলছো তুমি? সেটা আমার বলতে হবে না। আই হোপ তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। দেখো রাফিন, সবসময় ফাজলামি ভালো লাগে না। ক্লিয়ার করে বলো তুমি কি চাচ্ছ। ওকে, একবারে ক্লিয়ার করে বলছি, তোমাকে আজকে রাতের জন্য আমার রক্ষিত হতে হবে। হোয়াট? রাফিন, যথেষ্ট হয়েছে। এখনো তো কিছুই হয়নি বেবি। কি করছো রাফিন? রাফিন ছাড়ো বলছি। তুমি এত নোংরা জানলে আমি কখনোই তোমার সাথে রিলেশন করতাম না। বিয়ের জন্য তো রাজিই হতাম না। তুই আমাকে থাপ্পড় মারলি, রাফিনকে থাপ্পড় মারলি তুই।
এর মাসুল তোকে আজ এই মুহূর্তেই দিতে হবে। ভালোভাবে বলছিলাম কাজ হবে, তাই না? আর তোকে কে বিয়ে করছে? অন্য একটা ছেলের সাথে রাতের পর রাত থেকেছিস। আরে বাসি খাবার তো আমি শুয়েও দেখি না, কিন্তু তোর মতো বাসি খাবারটা একটু টেস্ট করতে ইচ্ছে করছিল, তাই দুইবার পার্টি দিয়েছি। প্রথমবার তো আকাশ এসে ঝামেলা করে দিল, এখন ডাক্তার হিরোকে। এইখানের আশেপাশেও এখন কোনো লোক নেই তোকে বাঁচানোর মতো। শকুনের মতো চিড়ে চিড়ে খাবো তোকে আমি, কেউ বাঁচাতেও আসবে না। ভালোভাবে বলছিলাম শুনিসনি, এখন দেখ রাফিনকে থাপ্পড় দেওয়ার পরিণাম কত ভয়ানক। রাফিন একটা হাসি দিয়ে গায়ের জামাটা খুলতে খুলতে এগিয়ে যাচ্ছে আখির দিকে। রাফিনকে থামানোর চেষ্টা করে এক পা করে পিছুচ্ছে আখি। ছি ছি, ছোট দাদার সামনে এসব করতে বুঝি লজ্জা করে না তোর? এই জন্যই কি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম? এই দিনটি দেখার জন্যই কি তোকে বড় করলাম? ছি ছি ছোট। পেছন থেকে কারোর গলার আওয়াজ শুনে একটু চমকে ওঠে রাফিন। ছোট দাদা? আমার তো কোনো ভাই নেই তাহলে? আবার বলছে কোলে পিঠে করে মানুষ করলো। পেছনে তাকিয়ে দেখে কেউ একজন। মিটিমিটি রঙিন আলোতে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তার। একটা প্রশ্ন ছুড়ে দেয় রাফিন। কে রে তুই? তোর দাদা, চিনতে পারছিস না? দেখ, যা বলবি সোজাসুজি বল, আমার সময় নষ্ট করলে আমি তোর জীবন নষ্ট করে দেবো। হা হা হা, আমায় মারবি তুই? তোর দাদাকে মারবি? খুব বড় হয়ে গেছিস না রে? আকাশ দেখ, ভালো চলে যা বলছি, এটা আমার আর আখির পার্সোনাল বিষয়। ওহ রাফিন, তোকে আমি কি বলেছিলাম সেই দিন? কাউকে জোর করবি না। আর ও এখনো তোর হয়নি, ও এই মুহূর্তেও আমার স্ত্রী। দেখ আকাশ, আমি চাই না তোর সাথে নতুন করে কোনো শত্রুতা হোক, আর তুই তো 4 মাস পরে ওকে এমনিতেই ছেড়ে দিবি, তাহলে? যখন আমি জানতে পারলাম আখির বয়ফ্রেন্ড তুই, তখনই আমার বোঝা হয়ে গিয়েছিল আখি কত একজন ভালো মানুষ বেছে নিয়েছে। তোর পেছনে সারাক্ষণই আমার লোক চলাফেরা করে। তোর পাস্ট টু লাস্ট সকল ডিটেলস আমার কাছে আসে। আমি আখিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বেচারি বুঝতে চাইনি। কেন চাইনি জানিস? তোকে ভালোবাসে বলে, বিশ্বাস করে বলে। আর তুই সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি। এত কাহিনী করিস না আকাশ, পারলে এবার এখান থেকে জ্যান্ত বের হয়ে দেখা। রাফিনের ইশারায় কয়েকজন লোক এসে আকাশের চারপাশটা ঘিরে ধরল। আকাশ একটা মুচকি হাসি দিয়ে জামার হাতা ফোল্ড করতে করতে বলে। মনে আছে সেই কলেজ লাইফে একবার করেছিলাম, তাও তোর সাথে, যার কারণে প্রিন্সিপাল আমাদের কলেজ থেকে বের করে দিতে চেয়েছিল। তারপর আর কখনো করা হয়নি, এখন মনে হচ্ছে আবার করতে হবে। আকাশ সকলের মাঝখান থেকে হেঁটে এসে আখির হাতটা ধরে সোজা বের হয়ে যাচ্ছে। পেছন থেকে রাফিন লোকগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে। ওই শালা হিরোগিরি দেখাচ্ছে, আর তোরা চেয়ে চেয়ে দেখছিস। আকাশ একটু থেমে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে। ও এখনো বিষয়টা বুঝতে পারছে না, বুঝিয়ে দিয়ে তারপর আসো। চোখে একটা সানগ্লাস লাগিয়ে আখির হাতটা ধরে সেখান থেকে বের হয়ে আসে আকাশ। গাড়িতে উঠে আখিকে নিয়ে চলে যাচ্ছে সে। আখি আজ কোনো উত্তর করছে না, চুপচাপ বসে আছে গাড়িতে। নীরবতা ভেঙে আকাশ বলে ওঠে। তোমায় স্বাধীনতা দেওয়ার অর্থ এই নয় কাউকে বলা ছাড়া নিজের ইচ্ছে মতো কোনো ফাঁদে গিয়ে পা দিবে। রাফিনের সাথে থাকা লোকগুলো আমারই লোক। কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে আছে আখি। হঠাৎ গাড়ি ব্রেক চাপায় চমকে ওঠে আখি। সামনে তাকিয়ে দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে রাস্তা আটকে রেখেছে তাদের। কিন্তু এরা কারা? গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে ঘরে চলে আসে আকাশ। আখি ধীরে ধীরে ঘরের দিকে আসছে। আকাশের অবাধ্য হলো ঘরে আসতে কেমন একটা নার্ভাস ফিল করছে সে। আকাশকে একা ঘরে আসতে দেখে আসিফ চৌধুরী বলে ওঠে। আকাশ, তুই এসেছিস? আখিকে একটা ফোন দিয়ে দেখ তো কোথায় আছে। বললো বান্ধবীর সাথে দেখা করতে গেছে, কিন্তু এখনো আসেনি। কোনো সমস্যা হলো না তো আবার? আকাশ টেবিলে হাত বাড়িয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে বলে ওঠে। ফোন করতে হবে না বাবা, ও এসে গেছে। কোথায়? ওই তো মহারানী। আখি ঘরে প্রবেশ করতে তার দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে আকাশ। কিরে মা, এত দেরি হলো যে? পাশ থেকে আকাশ বলে ওঠে। আকাশও এতক্ষণ আমার সাথেই ছিল বাবা, আসার পথে একটা সমস্যা হয়েছিল তাই। সমস্যা? কি সমস্যা? না বাবা, মাঝপথে কিছু ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। ছিনতাইকারী? তোদের কিছু হয়নি তো? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, ফোনটা আর কিছু টাকা নিয়ে গেছে, এই আর কি।
পাতিবেশী বড় ছিনতাইকারী নয়। তোদের কিছু হয়নি, এটাই অনেক। যা, তোরা ফ্রেশ হয়ে আয়, সবাই মিলে একসাথে খেতে বসি। রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আখি। 2 পা ফ্লোরে ছাড়িয়ে সোফায় বসে আছে আকাশ। আখি একটু একটু আর চোখে তাকাচ্ছে আকাশের দিকে। আকাশ আখিকে ডেকে নিজের পাশে এসে বসায়। আখিও আজ কোনো জেদ না করে আকাশের পাশে এসে বসে। আখি, একটা কথা বলো তো, আমাকে কি তোমার বিশ্বাস হয়? মানে হলো, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল আখি। আমি তোমাকে কথা দিয়েছি, সব কিছু তোমার ইচ্ছেতেই হবে। হ্যাঁ, তোমার ইচ্ছাই হচ্ছে সব কিছু। আজ যা হয়েছে সব কিছুই হয়েছে তোমার ইচ্ছার কারণেই। তোমাকে আমি কত বোঝানোর চেষ্টা করেছি যে রাফিন ভালো ছেলে না, কিন্তু তুমি। আফসোস, মুখ দেখে ভালো মন্দ বিচার করা যায় না। যদি জানতাম রাফিনের চরিত্র এতটা নোংরা তাহলে কখনোই। এটা বলে কেঁদে ওঠে আখি। রাফিন আমায় ঠকিয়েছে। ও একটা খারাপ লোক, প্রতারক, সুযোগবাজ। এই, একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমার দিকে তাকাও। আখি মুখ তুলে তাকায় আকাশের দিকে। চোখের পানি মুছে নাও। আকাশ এমন ভাবে বলছে যেন সে কোনো বাচ্চার কান্না থামাচ্ছে। আমাকে তুমি স্বামী ভাবো না, এটা কোনো ব্যাপার না। আমিও তোমাকে স্ত্রী ভাবি না, কিন্তু আমরা চাইলে বন্ধু হতে পারি, খুব ভালো বন্ধু। নিজের বন্ধু ভাবতে পারো আমাকে, নিঃস্বার্থ বন্ধু, যে কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে। বিপদে নিজের জান দিয়ে হলেও তোমায় বাঁচিয়ে নিবে, হবে আমার বন্ধু। আখি এবার চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলে, যাও, ঘুমিয়ে পড়ো বন্ধু। সকালে কিচেনে নাস্তা তৈরি করছে আখি। তাকে সব শিখিয়ে দিচ্ছে আকাশ। আকাশের কাছে রান্না শিখতে ভালোই লাগছে আখির। দুপুরের সময়ও রান্না করেছে আখি, আর তাকে শিখিয়ে দিচ্ছে আকাশ। হঠাৎই আহ করে একটা শব্দ করে ওঠে আখি। হাত কেটে ফেলেছে সে। আকাশ আঙ্গুলটা মুখে নিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। দেখে শুনে কাজ করবে না একটু? প্রথম দিনই এই অবস্থা। চলো, রুমে চলো, আর রান্না করতে হবে না তোমাকে। অনেক দিন কেটে গেল আকাশের বাড়িতে। রুমে বসে আছে আখি। এমন সময় ফোনটা বেজে ওঠে তার। হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠলো মায়ের নামটা। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল আখি। অনেকদিন হলো মাকে দেখেনি সে। মা বলল 2 দিনের জন্য ঘুরে আসতে সেখান থেকে। রাতের বেলায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সকলে। আকাশ বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা, একটা কথা বলবো? বল। আখি তো অনেক দিন ধরে অভিমান করে মায়ের বাসায় যায়নি, মাকেও অনেক দিন দেখেনি সে। এখন মা নিজেই বলছে 2 দিন ঘুরে আসতে তার বাড়ি থেকে। ভালোই তো, কাল যা তাহলে। আমি যাব না বাবা, শুধু আখিই যাবে। তুই যাবি না কেন? আমি গিয়ে তাকে দিয়ে আসবো। পরদিন বিকেলে আখি রওনা দিল আকাশের সাথে। গাড়ি ব্রেক কষলো আখির বাড়ির সামনে এসে। গাড়ি থেকে নেমে আখি পা বাড়ালো বাড়ির দিকে। পেছন ফিরে হাত নাড়িয়ে একটা মুচকি হাসি দিল আকাশের দিকে চেয়ে। গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল আকাশ। ব্যাপারটাও উপর থেকে লক্ষ্য করছে আখির মা। ভেতরে গিয়ে মাকে দেখে জড়িয়ে ধরে আখি। অনিচ্ছা সত্ত্বেও অনেকদিন পর মাকে ছেড়ে থাকতে হয়েছে তাকে। মায়ের কাছে 2 দিন খুব হাসি খুশি ভাবেই থাকে সে। সোফায় বসে কফির মগ হাতে নিয়ে গল্প করছে মা মেয়ে 2 জন। আখি, সত্যি করে একটা কথা বলবি? হ্যাঁ মা, বলো। তুই কি আকাশের প্রতি কোনো দুর্বলতা অনুভব করেছিস? না মা, এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারবো না। যাই হোক, যেই ছেলে আমাকে বন্দি করে তোকে জোর করে বিয়ে করতে পারে তাকে আমি কিছুতেই আমার মেয়ের স্বামী বলে স্বীকৃতি দিতে পারবো না। তোদের ডিভোর্সটা হয়ে গেলে আমি আমার পছন্দ মতো ছেলের সাথে তোর বিয়ে দিব। এটা মনে রাখিস, আকাশের প্রতি যেন তোর কোনো দুর্বলতা না আসে। মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিল আখি। মায়ের বাসায় কয়েকদিন থেকে সেখান থেকে আবার ফিরে যাচ্ছে আখি। আকাশ গাড়ি নিয়ে ওয়েট করছে গেটের বাইরে। গাড়ি চলছে আপন গতিতে। আখি ভাবনা সাগরে ডুবে আছে। মা বলেছে আকাশকে সে মেনে নিতে পারবে না। আর মাত্র কিছুদিন হয়তো আকাশের বাড়িতে আমার ঠাঁই। এরপর বিচ্ছিন্ন হয়ে যাব 2 জন। ভাবতে ভাবতে কখন বাড়িতে পৌঁছে গেছে বুঝতে পারেনি আখি। বাড়িতে প্রবেশ করতে আসিফ সাহেবের মুখে স্পষ্ট হাসি দেখতে পাই আখি। এটাও যেন একটা মায়ের লাগানো হাসির মতো।
কিন্তু এই মাইতে নিজেকে না আটকানোই ভালো, পরে ছেড়ে যেতে আবার কষ্ট হবে। হয়তো আখির সাথে আকাশের ডিভোর্সের সময় ঘনিয়ে গেছে, অবসান ঘটতে যাচ্ছে তাদের দুজনের সেই কন্ট্যাক্ট ম্যারেজের। আসিফ চৌধুরীর শরীরের অবস্থাও দিন দিন অবনতি ঘটছে। মাঝে মাঝে আসিফ চৌধুরী গলা দিয়ে ছুটছে অঝরে রক্তের স্রোত। দিন যত যাচ্ছে তত বেশি কাইল হয়ে পড়েছে আসিফ চৌধুরী। হঠাৎ আসিফ চৌধুরীর অসুস্থতা তীব্র হয়ে উঠতে তাকে হসপিটালে ভর্তি করে আকাশ, কিন্তু ডাক্তার আসিফ চৌধুরীর কোনো নিশ্চয়তা দিতে অক্ষম। আকাশকে ডাক্তার শুধু এটাই বলে উপরওয়ালাকে ডাকতে। তাদের আর কিছুই করেনি। সময় যে ধীরে ধীরে ফুরিয়ে এসেছে আসিফ চৌধুরী। ভেতরে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে রাখা হয়েছে আসিফ চৌধুরীকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আকাশের, কিন্তু পুরো দেহটাই আজ নীরবতায় ঘেরা। ছোটবেলায় মাকে হারানোর পর জীবনের চলার পথে তাকে সাপোর্ট করে গেছে তার বাবা। তার কাছে জীবনের সবচেয়ে বড় সাপোর্টের নামই হলো বাবা। তার সেই সাপোর্টটা হারিয়ে ফেলে খুব যে একা হয়ে যাবে সে। বাবার থাকবে না এটা ভাবতেই বুকটা আটকে ওঠে আকাশের। বাবা বিদায় নেওয়া মাত্রই আখি চলে যাবে তার নিজের পথে। একলা জীবনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট দেওয়ার মতো এমন কোনো মানুষ থাকবে না তার। আকাশের দৃষ্টির অগোচরে হাত দিয়ে বারবার চোখের পানি লুকাচ্ছে আঁখি। কোনোদিন বাবার স্নেহ না পাওয়া সেই আঁখি খুঁজে পেয়েছিল এক সত্যিকারের বাবাকে। মাত্র 3-4 মাসের মাঝেই হারিয়ে ফেলছে তার সেই বাবার মতো মানুষটাকে। হাতের ইশারায় তাদের দুজনকে ডাকছে আসিফ চৌধুরী। জোরপূর্বক চোখের পানি লুকিয়ে তার কাছে গিয়ে বসে দুইজন। মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল আসিফ চৌধুরী। আকাশকে উদ্দেশ্য করে বলে ওঠে, আকাশ, বাবা আমার, আমি আর কিছুক্ষণ পরেই বিদায় নেব তোদের কাছ থেকে। না বাবা, এমনটা বলো না। আমার সময় আর বেশিক্ষণ নেই, 2-1টা কথা বলে খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি শুনছি বাবা। আখি কিন্তু খুব ভালো মেয়ে। আমি চলে যাওয়ার পর কোনোদিন কখনো কষ্ট দিস না তাকে। সংসার একদিক দিয়ে খুব সহজ, অপর দিয়ে দিয়ে খুবই কঠিন। এই দুই প্রান্তের মাঝে বিশ্বাসটাই সব। সন্দেহটা সম্পর্ক বিচ্ছেদের মূল কারণ। কখনো একে অপরকে সন্দেহ করবি না। কোনো বিষয়ে ঝাপসা থাকলে তা দুজনে একত্রে কথা বলে জেনে নিবি এর সততা কতটুকু। সম্পর্কটা এমনই রাখবি যেন চোখ বন্ধ করে একে অপরকে বিশ্বাস করতে পারিস। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিস তো? চোখ মুছে আকাশ বলে ওঠে, হ্যাঁ বাবা, শুনছি। আর হ্যাঁ আখিমা, আমায় কথা দে, আমার এই পাগল ছেলেটাকে তুই কখনো ছেড়ে যাবি না। আখি বাবার হাতটা ধরে আকাশের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এটা সে আকাশের মুখ থেকে শুনতে চায়। আকাশের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বাবার দিকে তাকায় আখি। সবসময় একে অপরের ছায়া হয়ে থাকবি। আমার যে এখন যাওয়ার সময় হয়ে গেছে রে। তোদের মা ডাকছে আমাকে, চলে যাচ্ছি আমি তোর মায়ের কাছে। দুইজন সংসার জীবনে সুখীও, এটাই প্রত্যাশা করি আমি। কাঁদতে কাঁদতে আকাশ হঠাৎ খেয়াল করলো বাবার কথা বলছে না। নিতর হয়ে গেছে সে। স্তব্ধতাই ঘিরে ফেলেছে তাকে। একগাদা ঘুম এসে জড়িয়ে নিয়েছে তাকে, যে আর জাগ্রত হওয়ার মতো না। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে আকাশ। একজন ডাক্তার চোখ দুটো বন্ধ করে পুরোটা দেহ ঢেকে দিল তার। সে এখন এক গন্তব্যের পথযাত্রী। সেই পথে সকলকেই যাত্রী হয়ে যেতে হবে, এই কথাটা চিরন্তন সত্য। বেলকনিতে ফ্লোরে বসে হেলান দিয়ে বসে আনমনে এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছে আকাশ। মনে মনে এখনো কেঁদে যাচ্ছে সে, আর তার চোখ দিয়ে প্রকাশ হচ্ছে না, কারণ সেই চোখের পানিও মনে হয় শুকিয়ে গেছে। 3 দিন হয়ে গেল বাবা তাদের সাথে নেই। এই অবস্থায় তাকে ছেড়ে যেতেও চাইছে না আখিও। এই সময় আকাশের পাশে কেউ থাকাটা একান্ত প্রয়োজন। আখি মা বারবার ফোন দিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কিন্তু আখি বারবার বোঝানোর চেষ্টা করছে তার মাকে যে সে আকাশের সাথে আর কিছুদিন থাকাটা প্রয়োজন। আখি মা এই বিষয়টা বোঝার চেষ্টা করছে না। তার কথা, যে ছেলে তাদের সাথে এত বড় অন্যায় করেছে, তাকে এতদিন হেল্প করেছে, এটাই অনেক। মায়ের কাছ থেকে 10 দিনের সময় চেয়ে নেয় আখি। এই 5 দিনে যতটুকু পারে আকাশকে ফিরিয়ে আনার চেষ্টা করবে সে আগের অবস্থায়। রাত শেষ হলে দিনের আলো, সূর্য ডুবলে আধার। আকাশের কাছে সবই এখন সমান্তরাল। বাবাহারা শূন্যতা অনুভবে মগ্ন হয়ে আছে সে। হাতে খাবার নিয়ে আকাশের কাছে গেল আখি। হাতটা আকাশের দিকে বাড়িয়ে দেয় আখি খাবার সহ। আকাশ তার হাত দিয়ে মাছি দাঁড়ানোর মতো করে সরিয়ে ওঠে, সেখান থেকে উঠে যায়। আখি বুঝতে পারে সে এখন চলে গেলে হয়তো বেখালিপনায় মারা যাবে আকাশ। নিজের প্রতি কোনো যত্ন নিবে না আকাশ।
9 দিন চলে গেল। আকাশ এখন মোটামুটি ঠিক আগের মতোই। তবুও প্রতিনিয়ত মিস করে যাচ্ছে বাবাকে। রাতের আধারে বেলকুনিতে দাঁড়িয়ে আছে আকাশ। হাতে থাকা ফোনটা ভাইব্রেট হয়ে উঠলেই ফোনটা হাতে নিয়ে দেখে মামার ফোন। এর আগেও কয়েকবার ফোন দিয়েছিল মামা। তার মামা পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে থাকে। কিছুক্ষণ কথা বলে মামার সাথে আকাশ। কোন মেয়েটা মামা? কাল চলে যাবে, ডিভোর্স পেপারও রেডি। কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আকাশ। ইয়েস মামা, আই ফিল ভেরি আনবেরেবল হিয়ার মামা। আই উইল কাম টু ইউ অস্ট্রেলিয়া। পরের দিন আখির মা নিজে আসে আকাশের বাড়িতে আকিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ আখির হাতে ডিভোর্স পেপারটা দিয়ে বলে, এই নাও পেপার, আমি সাইন করে দিয়েছি। এখন তুমি সাইন করে দিলেই আমাদের মাঝে আর কিচ্ছু থাকবে না। দুজনের মাঝে তৈরি হয়ে যাবে একটা বিশাল দেয়াল, যা চাইলেও আর টপকে যাওয়া সম্ভব হবে না। আখির হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছে তার মা। আখি একবার মায়ের দিকে তাকাচ্ছে, আরেকবার আকাশের দিকে তাকাচ্ছে। দেখতে দেখতে আকাশের চোখের আড়াল হয়ে গেল আখি। গাড়িতে ওঠা অব্দি বাড়ির দিকে চেয়ে আছে আখি। এইভাবে আকাশ বাজ পাখির মতো এসে তাকে নিয়ে যাবে তার মায়ের কাছ থেকে, কিন্তু আকাশ আর এলো না। সোফায় বসে মুখ দিয়ে চুপি চুপি কেঁদে যাচ্ছে সে চাইলেও আর যেতে পারবে না। ইচ্ছেটা যে আখিরই। আখি গাড়িতে বসে, গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি যতই এগোচ্ছে ততই আকাশের থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে আখি। চাইলে কি এই দূরত্বের অবসান ঘটানো যায় না? আখি চলে গেছে আজ 2 দিন পার হয়ে গেল। বাবা হারিয়ে আকাশের মন জুড়ে যেই একটা শূন্যতা গড়ে উঠেছিল, সেটা আখি কিছুটা পূর্ণ করে তুলেছিল। সেই আখিও শূন্যতা আরও গভীর করে দিয়ে চলে গেল তাকে ছেড়ে। রাত তখন 1:50 ঘড়ির কাঁটা ঘুরছে আপন গতিতে। একটা নিস্তব্ধ কবর মনে হচ্ছে এই বাড়িটাকে। ফিনফিনে নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। আগামীকাল আকাশের ফ্লাইট। মামার কাছে চলে যাচ্ছে সে। হয়তো মন কিছুটা ফ্রেশ হবে। তবে কি সব কিছু ভুলে যেতে পারবে সে? গত 4 মাসে ঘটে গেছে অনেক কিছুই। তার অন্যতম চরিত্র হচ্ছে আখি। আচ্ছা, যদি আখিকে ফিরিয়ে আনতে যাই, তাহলে কি সে আসবে, নাকি ফিরিয়ে দেবে, নাকি আমার সাথে কথাই বলবে না? হয়তো সে ফিরবে না। যদি সে আমাকে চাইতো, তাহলে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একবার হলো আমাকে বলতে পারতো তাকে ছেড়ে দিয়েছিলাম। তার আর অর্থ এই নয় তাকে ছেড়ে চলে যেতে বলেছি। সে চাইলে তো আমার হাতটা ধরতে পারতো। সে চলে গেছে কারণ ইচ্ছেটা যে তারই। ভুলতে পারবো কি আমি তাকে? নাকি তার স্মৃতিগুলো বারবার মনে জাগরিত হলে এলোমেলো করে দিবে মনটাকে? বিছানায় আদর্শ হয়ে বসে আছে আকাশ। মাথা জুড়ে চক্কর কাটছে নানান চিন্তা। খুব দেখতে ইচ্ছে করছে আকিকে। নিজের অজান্তেই মনে হয় প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছে তাকে। ঘুম আসছে না কিছুতেই। কিচেনে এক কাপ কফি বানিয়ে বেলকুনিতে দাঁড়ায় আকাশ। কাপের চুমুক দিয়ে তাকিয়ে থাকে বাইরের জ্যোৎস্নায় ঘেরা সুন্দর প্রকৃতিটার দিকে। সকালে নিজের প্রয়োজনীয় সকল কিছু প্যাক করছে আকাশ। এরই মাঝে মামার সাথে কথা হয়েছে 2 বার। ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে আখির ছবিটার দিকে। ভাবছে যাওয়ার আগে একবার ফোন করে জানাবে আখিকে। কি মনে করে আবার ফোনটা রেখে দিল। এয়ারপোর্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে আকাশ। হয়তো একটু পরে চলে যাবে সে এই মাতৃভূমিকে ছেড়ে। বোরকা পরে একটা মেয়ে এসে পাশে বসে আকাশের পাশটায়। একটু আর চোখে ওর দিকে তাকায় আকাশ। মুখে হিসাব পড়া একটা মেয়ে। পাশ থেকে মেয়েটা হাত নাড়িয়ে বলে উঠল। হাই, আমি মেঘ। একটা হাসি টেনে আকাশ বলে উঠল, আমি আকাশ। বাহ, আপনার নামের সাথে তো আমার নামের দারুণ মিল। আল্লাহ, আকাশ আর মেঘ। আকাশ আর মেঘের মাঝে মিলনটা এত গভীর নয়, কারণ মেঘ যে আকাশের বুকে স্থির থাকে না, সময়ের সাথে তাল মিলিয়ে হারিয়ে যায় অন্য প্রান্তে। অন্য প্রান্তটার নামও তো আকাশ, তাই না? এবার আর কোনো রেসপন্স দিল না আকাশ। পাশ থেকে মেয়েটা বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? কিছুক্ষণ স্থির থেকে আকাশ বলে ওঠে, অস্ট্রেলিয়া। তাই আমিও অস্ট্রেলিয়ায় যাচ্ছি। আকাশ মেয়েটার দিকে এবার ভালো করে তাকায়। অস্ট্রেলিয়ায় যাচ্ছে এই অবস্থায়। আপনি কি ম্যারিড? আপনার জানাটা কি খুব জরুরি? আপনার সমস্যা হলে বলার দরকার নেই, থাক। ছিলাম। ছিলাম মানে কি?
চলে গেছে। ডিভোর্স? ও যদি সে আবার ফিরে আসতে চায়? আসবে না। যদি আসেও? এবার চুপ করে আছে আকাশ। আপনাকে দেখে মনে হয় আপনি এখনো তাকে ভুলতে পারেননি। পারবো কিনা তাও জানি না। আচ্ছা, আপনাদের ডিভোর্সের কারণটা জানতে পারি? আজব তো, আপনি মনে হয় বিয়ের জন্য আমার ইন্টারভিউ নিতে আসছেন, আর আপনার সাথে আমি এত কিছু শেয়ার করছি কেন? ও সরি, আপনি মাইন্ড করবেন বুঝতে পারিনি। লাস্ট একটা প্রশ্ন করি। আকাশ আর চোখে তাকিয়ে পড়ল। কি প্রশ্ন? আপনি যে চলে যাচ্ছেন সে কি জানে? হয়তো না, তারপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা, মন থেকে ভালোবেসেছিলেন কি তাকে? একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশ বলে ওঠে। চলুন, সময় হয়ে গেছে। আকাশ চলে যেতে পেছন থেকে হাতটা চেপে ধরে মেয়েটা। হঠাৎ দাঁড়িয়ে আকাশ একবার মেয়েটার দিকে তাকাই, আরেকবার হাতের দিকে। আকাশ একটু অদ্ভুতভাবে বলে ওঠে। আপনার সাহসের প্রশংসা করতে হবে। প্রথমে দেখে ভেবেছিলাম নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে হবে, এখন তো মনে হয় পুরোটাই ঝামেলা। বুঝছি আমি। আপনার মতলবটা কি? এই নিন, এই টাকাটা নিয়ে বিদায় হন। টাকাতে কি সবকিছু পরিমাপ করা যায়? আপনার সাথে আমার কিসের এত সম্পর্ক যা টাকাতে পরিমাপ করা যাবে না? মেয়েটা আবার গম্ভীর গলায় বলে ওঠে। আপনি কি সত্যিই চলে যাবেন? না, এখানে সিনেমা চলছে, শুটিং করতে এসেছি। এখন টাকাটা নিয়ে তাড়াতাড়ি বিদায় হন তো। তো শুটিংয়ে এসে হিরোইনকে এইভাবে অপমান করার মানে কি? কেন, আপনি যদি হিরোই হন, আমি তো হিরোইনই, তাই না? আখি তুমি, কেন অবাক হচ্ছেন? কিন্তু তোমার কথা বলার ধরনটা এত চেঞ্জ হয়ে গেল। আমি পারি। ভালো কেন এসেছো এখানে? সব তো শেষ হয়ে গেল। এই শেষটা কি আবার শুরু হতে পারে না? মানে? আমরা কি রিয়েল লাইফে হিরো হিরোইন হতে পারি না? এই দেখো ডিভোর্স পেপারটা, আমি এখনো সাইন করিনি, শুধু আপনার একটা উত্তরের আশায়। কি উত্তর? ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? আপনি যেভাবে ছেড়ে চলে যাচ্ছেন তাতে সন্দেহ করাটাই স্বাভাবিক। তুমি মেঘ? আমি নিজেই রেখেছি নামটা। আকাশের মেঘ যে চাইলেও আকাশের বুক থেকে কোথাও পালাতে পারবে না। বেলকুনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আকি। হঠাৎ করে ফোনে কেউ একজন বলে উঠল, আকাশ নাকি চলে যাচ্ছে আজ। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আখির। একটা সত্যিকারের ভালোবাসার মানুষকেও হারিয়ে ফেলল সে। তার মা কফির কাপটা হাতে নিয়ে বেলকুনিতে আসতে দেখে ফুলের বসে হেলেন দিয়ে নীরবে চোখের জল ফেলছে আখি। কি রে মা, কি হয়েছে তোর? মা, কাউকে ভালোবেসে ফেলাটা কি অন্যায়? অন্যায় না, যদি সে ভালোবাসার যোগ্য হয়। তাহলে আকাশ সে না? আমি নিজেই তার অযোগ্য। তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমার নাই। এই 4 মাসে এক মুহূর্তের জন্য আমায় ছুঁয়ে দেখেনি আকাশ। সব সময় আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছে। আমি কি চাই? যার চোখে নেই কোনো রাফিনের মতো বিশ্বাসঘাতকতার ছাপ। বলো তো মা, কয়জন নারী একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে পাওয়ার যোগ্যতা রাখে? আবার কয়জন ছেলেই বা একটা মেয়েকে প্রকৃতভাবে ভালোবাসতে জানে? এমন একটা ছেলে কি ভালোবাসা পাওয়ার যোগ্য না মা, তুমিই বলো। তোমার চোখেও কি? যাই হোক, আমার চোখেও একজন প্রকৃত পুরুষ, আর আমি এমন একটা প্রকৃত পুরুষকে আমার জীবনে চেয়েছিলাম, আর তা পেয়েও আমি ধরে রাখতে পারছি না। তুই যদি আকাশের সাথে সুখী হোস এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো চাই তুই সব সময় সুখে থাক। আকাশ অস্ট্রেলিয়া চলে যাচ্ছে মা। তুই তাকে ফিরিয়ে আন। সত্যি মা, যাব? তোকেই তো ফিরিয়ে আনতে হবে, তাই না? এরপরে আখি মেঘ পরিচয় লুকিয়ে যায় আকাশের কাছে আর ভালোবাসার কথা জানায়। আকাশও বুকে টেনে নেয়। আখি লুকিয়ে আছে আকাশের পাহুটুরে। এয়ারপোর্টে কত না লোকজন, তবুও যেন আজ সকল লজ্জায় হার মেনে গেছে তার ভালোবাসার কাছে। আজ যে যাই বলুক সে কিছু শুনবে না, মানবে না। এখন থেকে আপনাকে আমার সকল ভালোবাসা দিয়ে আগলে রাখবো। ইচ্ছেটা তোমারই, আগলে রাখবে নাকি আবার ছ্যাঁকা দিবে? না, কখনো ছেড়ে যাব না, এই প্রমিস। আজ থেকে শুধু আমার ইচ্ছেটার ঊর্ধ্বে থাকবে না, তোমার ইচ্ছেটাও প্রাধান্য দেওয়া হবে। আর আমার ইচ্ছে হলো তুই এখন যেভাবে তুমি করে বললে সারা জীবন এমনই রেখো। গভীর একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায় এই মাঝে। হ্যাঁ, তুমি যা চাও তাই হবে। এবার আকাশ ওকে ডাকে। আসো আখি, এবার ঘরে চলি। ওরা ঘরে ফিরে চলতে থাকে খুব সুন্দর করে ওদের সুখের সংসার। 2 বছরের মাথায় ওদের ঘর আলো করে খুব সুন্দর একটা পরি আসে, তাই ওরাও ভালোবেসে ওর নাম রাখে পরিণীতি। নীতি এদের সামনে হাসে।
বেড়ে ওঠে। আখি তাকিয়ে হাসে। এক বিকেলে আখি জানালার কাছে দাঁড়িয়ে কান্না করে। কি হলো, কাঁদো কেন? দেখো আমাদের পরিচিত কত বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু কাদার কি আছে? আমি ভাবছি রাফিনের জন্য তোমায় কত কষ্ট দিছি। সেদিন যদি বজ্জাত রাফিনের কথা মেনে নিতাম তবে কি হতো বলো? আজ আমার নীতিকে পেতাম, তোমাকে পেতাম। কি করতে গেছিলাম? এসব বাদ তো, পুরনো কথা কেন মনে করে কষ্ট পাও? আচ্ছা কিন্তু রাফিন তোমার কি হয় তা তো বললে না। ওকে দাদা কেন বললে? কোলে পিঠে করে মানুষ, এসব কি? আসলে রাফিন এতিম ছিল, ওকে আমি বড় করি। আস্তে আস্তে ও বড় হয়, কিন্তু ও একদিন একটা মেয়ের সাথে বাজে কাজ করে। বাবা তাই ওকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তো ওর দাদার মতনই ছিলাম বলো। ওই তো ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে চলে গেল কেবল ওর বদ নিয়ত পূরণ করার জন্য। কে জানে এখন কেমন আছে। আচ্ছা বাদ দাও তো সব, বাদ দাও, চলো নীতির কাছে। হ্যাঁ চলো। আর নীতি একটা কথা ভাবছি, বলো। ওকে আমরা বাইরে পড়াবো, একটু বড় হলে দেশে আনবো। রাফিনকে আমার বিশ্বাস হয় না, ও যদি নীতির সাথে। হ্যাঁ তাই করব, চলো। আরে আরে, আস্তে আস্তে পড়ে যাচ্ছি তো। এই ছাড়েন। হোয়াট দ্য হেল ম্যান, কলেজে মাস্তানি করছেন? এক্সকিউজ মি, সরেন সরেন। আরে আপনি আগে আমার কোমর ছাড়েন। ও তাই তো। আবির নীতির কোমর ছেড়ে দেয়। নীতি ঠাস করে নিচে পড়ে যায়। ও মাগো, গেল রে গেল, আমার মাজা গেল। ইডিয়েট বয়। ওই ওরে ধর, পালাতে যেন না পারে। ওর গলা আজকে ধর থেকে আলাদা করে দেব। এই মেয়ে, আপনার সাহস তো কম না, আমাকে মারলেন। বেশ করেছি, লাগলে আরো মারবো। রাগে ফুঁসছে নীতি, বাতাসে চুলগুলোও উঠছে। আবির এই প্রথম মেয়েটাকে ভালো করে দেখে। 20 থেকে 21 বছরের একটা মেয়ে, গোলগাল চেহারা, চোখে চশমা, পরনে একটা কুর্তি, কামিজ আর জিন্স, কাঁধে ব্যাগ, কলেজ স্টুডেন্ট হয়তো। আবির এই কলেজে এবং এলাকার বস, মানে তার কথায় সব উঠে বসে অবস্থা। আবিরের বিশাল প্রতিপত্তি আর সম্পদ ক্ষমতা আশেপাশের কয়েক এলাকার কারণে আবিরকে সবাই মনে মনে বেশ ভয় পায়। একটু আগে কলেজে একটা মেয়েকে কিছু ছেলে বিরক্ত করছিল, তবে তারা অন্য এলাকার। আবিরের কানে খবরটা যেতে সে ছেলেগুলো পিছনে ছোটে। তখনই ভিড়ের মাঝে নিতু পড়ে যেতে নেয়, আর আবিরও না দেখে তার কোমর ধরে বাঁচে এবং ওই ছেলেদের ধাওয়া দিতে থাকে। কিন্তু নীতি আবিরকে ভুল বুঝে খারাপভাবে আর চর মারে। আবিরের রক্ত গরম হয়ে যায়, কারণ পৃথিবীতে এমন কারোর জন্ম হয়নি তাকে চর মারবে। কিন্তু সেটাই করে দেখাইছে নীতি। আবির তাই আর ছেলেগুলোর পিছনে ছোটে না, এখানেই থমকে দাঁড়ায়। ইচ্ছে হচ্ছিল নীতিকে এখানেই পুঁতে ফেলতে, কিন্তু নীতির ওপর পাল্টা চর উঠাতে গিয়ে আস্তে আস্তে হাত নামিয়ে ফেলে। এত মায়াবী কোনো মেয়েকে সে এর আগে দেখেনি। তাকালেই কেমন অশান্ত নদীর মতো শান্ত হয়ে যায়। তাকালেই কেমন অশান্ত মনটাও নদীর মতো শান্ত হয়ে যায়। চোখ দুটি যেন বিশাল সমুদ্র, সে সমুদ্রে ঢেউ হয়ে আশ্রে পড়তে মন চায়। তবে দেশি মেয়ে হলো বিলেতি ভাবসব আছে মেয়েটার মধ্যে। আচ্ছা বিদেশি ছিল না তো, কে জানে। আবিকে হা হয়ে থাকতে দেখে নীতি আবারও রাগে। হে ইউ, চোখে চশমা আর গায়ে কুর্তি জড়িয়েছি বলে ভেবো না আমি কোনো বোকা বা গবেট মেয়ে। আই মিন হাবাগোবা। আমাকে দেখে তোমার বোকা লাগে? কোমরে হাত দিছো কোন সাহসে? আবার হাত উঠাতে আসো? নিজেকে সুপুরুষ মনে করো? আসলে তুমি একটা কাপুরুষ, না হলে কেউ মেয়েদের গায়ে হাত তোলে না। পাশ থেকে আবিরের চেলারা খেপে আসে। হুম, চুপ কর তোরা, কথা বলতেছে না, শুনতে দে, বিরক্ত করস কে? ম্যাডাম আপনি বলেন। বলেন ম্যাডাম বিলাতি। আর কি বলবো, রাগে তুমি বলে ফেলছি। আপনাদের মতো গুন্ডাদের তুমি বা আপনি নয়, তুই বলা উচিত। এনিওয়ে, নেক্সট টাইম কলেজে করিডরে গুন্ডামি করতে যেন না দেখি। একেবারে জায়গা মতো পৌঁছে দেবো। নীতির চশমাটি একটু নাড়ে দিয়ে আবারও ঠিকভাবে পরে হাঁটা দেয়। আবির সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কলেজের সবাই সহজ চেলারা অবাক, কারণ আবিরকে কেউ কোনোদিন এমনভাবে বলার কথা স্বপ্নেও ভাবতে পারে না। বেশি কথা কস তোরা, মায়া মানুষ, একটু তো বলবে। চল আজকে একটা পার্টি দিব। হুর না, খালি পেঁচাস। ওই মায়াটা আমারে বকছে, সে খুশিতে। এই বলে আবির হাসতে হাসতে চলে যায়।
চেলারা অবাক হয়। নীতি বাসায় আসে, পেছন থেকে আখি দৌড়ে আসে। অবশ্য এখন আর আগের মতো তড়িঘড়ি করে কিছু করতে পারে না, বয়স হয়েছে, চোখে সানগ্লাস পরতে হয়। 3/4 হাতা ব্লাউজের সাথে পরে শাড়ি। এদিকে আকাশ এখনো মাঝবয়সী লোক হয়ে গেছে। এককালের সেই তরুণ রক্ত টকবক আর কিছু নেই এখন। শিপা চ্যাপের মতো সেও এখন সারাদিন নিউজ পেপারে মুখ গুজে রাখে। নীতিকে তো ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে রাফিনের ভয়ে। নীতি বড় হয়ে যায় আর রাফিনের ভয়ও কাটে। তাই একমাত্র মেয়েকে আর দূরে না রেখে কাছে নিয়ে আসে, এখানে একটা কলেজে অ্যাডমিট করে। নীতি ব্যাগটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে যায়। আকে খাবার রেডি করে ডাকে। নীতি কই রে? পরিণীতি আয়, খেতে আয়। ওয়াশরুম থেকে নীতি চেঁচিয়ে বলে, খাবো না মা। কি বলিস? আমরাও তো বসে আছি তোর জন্য। কি হলো, খাবি না কেন? নীতু বেরোতে বেরোতে বলে, আরে ধুর, কলেজে একটা বকাটে ছেলে বিরক্ত করেছে, দিয়েছে আচ্ছা করে। এখন মেজাজ গরম, ভালো লাগছে না। আচ্ছা যা, গিয়ে শুয়ে পড়। দাঁড়াও, শুয়ে পড় মানে? আর কলেজে যা সেসব করতে? খবরদার আর একদিনও যেন শুনি না, তাহলে আমার মরা লাশ দেখবি। মা, কি বলো এসব? মানে কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি? এখানে মরার কথা কেন আসলো? তুমি যে মাঝে মাঝে কি বলো না, ধুর, ভালো লাগে না। নীতি রাগ করে চলে যায়। আকাশ সাহেব মাথা নাড়িয়ে আবার নিউজ পেপার পড়তে মনোযোগ দেয়। আকি মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে 2 ফোঁটা অশ্রু ফেলে বলে, মারে যদি বুঝতি, আমি চাই না তোর ক্ষতি কেউ করুক। তোকে সব জানাতেও পারবো না, তাহলে তুই কষ্ট পাবি। তবে তোকে আমি সর্বোচ্চ আগলে রাখবো, কোনো আঁচ আসতে দেব না। পরের দিন সকালে নীতি কলেজ যায়। এখানে অধিকাংশ নীতির অচেনা এবং মায়েরও নিষেধ আছে, কারোর সাথে প্রয়োজন ছাড়া একটা কথা বলা যাবে না। টিফিন টাইমে তাই নীতি একা একা একটা বাইকে নিয়ে ক্যান্টিনে চুপচাপ বসে থাকে। ওর কোনো বন্ধুও নেই। ধ্যাত, মন খারাপ হয়। বাইকটা হাতে নিয়ে চুপচাপ উঠে পড়ে। কলেজের পেছনে একটা গাছ আছে বিশাল, সেখানে গিয়ে চুপচাপ বসে পড়ে আর পিড়পিড় করে। এই আম্মু আমার জীবনটা 12টা বাজিয়ে রেখেছে, ধুর, ভালো লাগে না। নীতি একটা বই খুলে তারপর পড়তে বসে। ক্ষুধা লেগেছে, কিন্তু রাগ করে সে খেতেও যাবে না। একা একা খাওয়া যায় নাকি? নীতি পড়তে পড়তে একটু ঠুলে পড়ে। ওদিকে টিফিন টাইম চলে যায়। নীতি বলতেও পারে না। সে ঘুমের তালে নিজের ব্যাগটা মাথায় দিয়ে হেলান দিয়ে পড়ে। আবির আজ কদিন ধরে বাবলুকে খুঁজে বেড়াচ্ছে। ওরে কড়া একটা শাল্টিং দিতে হবে। মেয়েদের নিয়ে জোরপূর্বক বাজে বাজে কাজ করতে চায়। আবির হাঁটতে হাঁটতে কলেজের পিছনে চলে আসে। হঠাৎ করে নীতির দিকে চোখ যায়। আরে এই বিলাতি ক্লাস বন্ধ কইরা এখানে গাছের নিচে কার জন্য অপেক্ষা করতেছে? হুম, খুব খারাপ, খুব খারাপ। দাঁড়াও, তোমারে দেখাইতেছি। নীতি তখন গভীর ঘুমে। আবির আস্তে আস্তে নীতির কাছে যায়। অনুমানে দুষ্টু বুদ্ধি খেলে যায়, কিন্তু যখনই কিছু করতে যাবে তখনই নীতির নিষ্পাপ চেহারা দেখে থমকে যায়। ইস, কি বাচ্চা একটা কিউট মেয়ে। আবির নিচে ঝুঁকে এই প্রথম সে কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে। সে নিজেও আজ নিজেকে কন্ট্রোল করতে পারে না। নীতির কপালে আর চোখের ওপর চুল এলোমেলো হয়ে আছে। আবির চুলগুলো সরিয়ে আস্তে করে কপালে চুমু দেয়, এরপর গালে। নীতি হালকা নড়েচড়ে ওঠে। ঘুমের ভেতরে আবিরকে জড়িয়ে ধরে। আবিরও একটু নিচু হয়ে পড়ে। এখানে আশেপাশে ওদের কাউকে দেখা যাবে না, কারণ কলেজের এই পেছনের অংশে প্রচুর বড় বড় গাছগাছালি। এখানে মানুষ মেরে ফেলেও কেউ টের পাবে না। আর ওরা তো রোমাঞ্চি করছে। আবির বুঝতে পারে নীতি জব্বর ঘুম দিয়েছে। আবির হাসে। বনে বাদুড়ে এত ঘুম দিতে পারি কেউ? আবার নীতির দিকে তাকাতে দেখে নীতির নীল কুর্তিটা পেট থেকে সরে গেছে। নীতি একপাশ হয়ে থাকাতে ওর বুকের একাংশ জামার ভেতর থেকে উকি দিচ্ছে। এই প্রথমবারের মতো আবির নিজেকে সামলে রাখতে পারে না। এর আগে এর চেয়েও হট সুন্দরী মেয়ে দেখো কোনোদিন ওর মনের ভেতর কিছু আসেনি, কিন্তু আজ এসেছে। সে নীতিকে ভালোবাসতে চায়, স্পর্শ করতে চায়, আদরে ভরিয়ে দিতে চায়, আজীবন নীতিকে এইভাবে জড়াতে চায়। একে হয়তো বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আবির নীতির নাভিতে আলতো করে চুমু দেয়, এরপর হাত বোলাতে থাকে, এরপর নীতির গলা ঘাড়ে চুমায়। আস্তে আস্তে সে নিচে আসতে থাকে। ওড়নাটা সরাতে নীতির পুরো বুক ওর সামনে উন্মুক্ত হয়ে যায়। আবির পাগলের মতন হয়ে যায়, নীতির বুকে হাত দিতে যায়। হঠাৎ তার মনে হয়, ছিছি, সে এটা কি করছে? সে একটা ভদ্র ঘরের ভদ্র ছেলে,
হ্যাঁ, সে মাফিয়া, কিন্তু ক্যারেক্টারলেস নয়। কিন্তু আছে যা করতে যাচ্ছিল, না না, নীতি বৈধ হওয়ার আগ পর্যন্ত সে এসব করতে পারে না। আবির চলে যেতে নেয়। তখনই নীতি ঘুমের তালে তাকে টান মেরে নিজের উপর নিয়ে নেয় আর তাকে জড়িয়ে হালকা আদর করতে থাকে। আবি কি করবে বুঝতে পারে না। সে তাকে ঠেলা মেরে উঠে পড়ে। আচমকা ঠেলায় নীতির ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে ওঠে। আপনি? আপনার এত বড় সাহস আমাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে? ছি ছি, আপনাকে শুধু গুন্ডা জানতাম এতদিন, কিন্তু আপনি যে চরিত্রহীন তা তো জানি না। আপনার সাহস কি করে এলো এসব করার? আমি গিয়ে এক্ষুনি প্রিন্সিপাল সাহেবকে বিচার দেব। আরে শুনুন শুনুন, আপনি ভুল বুঝছেন। ভুল না, দেখাচ্ছি আপনাকে। নীতি রেখে চলে যায় প্রিন্সিপাল রুমে। আবি পেছন পেছন আসতে থাকে। নীতি প্রিন্সিপাল রুমে এর আগে কখনো আসেনি। সে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে প্রিন্সিপাল বলে ওঠে। আসো, ভেতরে এসো। হ্যালো স্যার। প্রিন্সিপাল ঘুরে বসে, ভুরু কুচকে বলে। হ্যালো হ্যালো, কি শব্দ? বাঙালি মেয়েরা আর মুসলিম মেয়েরা বলে আসসালামু আলাইকুম, তা জানো না? পড়েছো কোথায়, এদেশে না বিদেশে? নীতি ঘাবড়ে যায়, জিভ কামড়ে বলে। সরি স্যার, সালাম দেওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম। জি স্যার, বিদেশে পড়েছি সেই জন্য কথায় কথায় হ্যালোটা আগে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বুঝেছি। তাই কি চাই এখানে? স্যার বসে কথা বলি একটু, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। হ্যাঁ বসো, তবে তোমার সাহস দেখে অবাক হচ্ছি। কেউ কখনো আমার সামনে এভাবে কথা বলেনি। ওরা ভীতু, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, তবে হ্যাঁ সম্মান করি। যাই হোক, আপনার কলেজে আবির নামে একটা ছেলে আছে। ছেলেটা 1 নম্বরের গুন্ডা, মাফিয়া, বদমাস, ইতর ছেলে। ও আজ 2 দিন ধরে আমাকে বিরক্ত করছে, আমার সাথে নোংরামো করেছে। তাছাড়া কলেজে মারামারি করে, কলেজের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে। প্রিন্সিপাল হিসেবে আপনার তো সব খেয়াল রাখা দরকার। এনিওয়ে, এখন থেকে রাখবেন। ওর নামে কমপ্লেন করতে আসছি, ওর বিচার চাই আমি। একদমই কথাগুলো বলে নীতি। প্রিন্সিপাল সাহেব হাঁ হয়ে তাকে কিছুক্ষণ, তারপর চুপ করে থেকে বলে। তোমার নাম কি মেয়ে? পরিণীতি চৌধুরী, সবাই নীতি বা পরিণীত বলে ডাকে। সুন্দর নাম। কে রেখেছে? যে রেখেছে সেও সুন্দর, বোঝাই যাচ্ছে। আমার মা। ওনার নাম? আখি চৌধুরী। প্রিন্সিপাল সাহেব নামটা শুনে থমকে যায়। চোখ জোড়া চকচক করে ওঠে। তারপর খুব আগ্রহী হয়ে জিজ্ঞেস করে। আর বাবার নাম? বাবার নাম কি? আকাশ চৌধুরী। আচ্ছা স্যার, আপনার কাছে আমি বিচার চাইতে এসেছি, আমার বায়োডাটা দিতে নয়। আপনি কি ব্যবস্থা করবেন? নয়তো আমি কিন্তু পুলিশ কমপ্লেন করব। এতে আপনারাও জড়িত থাকবেন। সুষ্ঠু বিচার ও কলেজের অবনতির পরিবেশ সুন্দর না রাখার অপরাধে। না না, ওসব দরকার হবে না। তুমি যাও, আমি আগামীকালই সব ব্যবস্থা করছি। এরপর থেকে আর কোনোদিন কমপ্লেন করার সুযোগই তুমি পাবে না। মানে? মানে আর কি, ওকে শাস্তি দেবো। যাও তুমি। জি। নীতি চলে আসে। প্রিন্সিপালের চোখ জোড়া আবারও চকচক করে ওঠে। সে চোখে আগুন ছাড়ছে। কলমটা হাতে নিয়ে নাড়তে নাড়তে বলে। নীতি মামনি, একটু অপেক্ষা করো। আগামীকাল তোমার যোগ্য পুরস্কার দেওয়া হবে। অনেক সাহস দেখিয়েছো, সাহসের পুরস্কার পেতে হয়তো আফটার অল সাহসী বাবা মায়ের মেয়ে বলে কথা। প্রিন্সিপালের হাসির আওয়াজে কেঁপে ওঠে পুরো কলেজ। রাতের বেলা নীতি বসে বই খাচ্ছিল, কিন্তু পড়তে ভালো লাগছিল না। নীতি বই রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ওর বারবার আবিরের কথা মনে পড়ছে। ঘৃণা লাগছে বেশ। লোকটা কি জঘন্য, ছিছি। নীতিকে পায়চারি করতে দেখে আঁখি ভেতরে আসে। কি হলো নীতি, কোনো সমস্যা? তোকে অস্থির লাগছে? না মা, কিছুই না, এমনি ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। কি বলিস? দেখি দেখি, কই কি হয়েছে দেখি তোর। কিছুই হয়নি মা, তুমি শুধুই ভয় পাও সারাক্ষণ আমাকে নিয়ে। তোমাকে নিয়ে না পারি না, যাও তো। একটু স্বাধীনতা নেই রুমেও? এখানেও মন মতো একটু হাঁটতে পারি না? তোমার ইন্টারফেয়ার করা লাগে। ও হ্যাঁ, ঠিকই তো, আমি বোধহয় বেশি করি। ঠিক আছে থাক, আসছি। আঁখি চলে যায়। নীতি বুঝতে পারে ওর মায়ের মন খারাপ করে দিয়েছে, কিন্তু ওরও কিছু করার নাই। মাকে এভাবে না বলে মা এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকতো।
চলো উঠো চলো, ভালোভাবে বলছি, গায়ে লাগছে না? আমি কিন্তু স্যারের কাছে বিচার দেব। আপনার মতো বোকাটাকে আমি ভার্সিটি ছাড়া করব, বলে দিলাম। ফার্স্ট ইয়ারের একটুকুনি জেরির মতো পুষকে একটা মেয়ে নাকি আমাকে ভার্সিটি ছাড়া করবে? যাই হোক, আগে আমার থেকে ছাড়া পাও, তবে আমাকে ছাড়া করো। আপনি কই নিয়ে যান আমারে? ছাড়েন, ছাড়েন। আর আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে টানা হেচড়া করার? সেটা একটু পরে দেখবে পুষ্কি জেরি। আবি নীতিকে টানতে টানতে নিয়ে যায়। নীতি বুঝতে পারে হয়তো গতকাল প্রিন্সিপালের কাছে বিচার দেওয়াতে প্রিন্সিপাল প্রিন্সিপাল উচিত শাস্তি দিয়েছে হারামিটাকে, তাই রেখে ওর সাথে এমন করছে। তবে যাই হোক, আবি নিশ্চয়ই প্রিন্সিপালের কাছে শাস্তি পাইছে, সেটা ভেবে নীতি খুশি হয়। আর রইল টানাটানি। নীতিও দেখুক আবি কি করে, সে অত সহজে ভয় পাবার নয়। আবি এবার নীতিকে একটা গাড়িতে উঠিয়ে কাজী অফিসের সামনে নিয়ে যায়। নীতি অবাক হয়ে তাকায়, এ কোথায় হলো, এ কোথায় এলো? এখানে দেখি জোরে জোরে ছেলে মেয়ে গলায় মালা দিয়ে বরবধূর জামা কাপড় পরে বের হচ্ছে। তাকে আবির কেন এখানে আনছে? তার মানে আবির তাকে জোর করে বিয়ে করতে আনছে। অন্য নীতি বুঝতে পারে আবির কঠিন শোধ নিবে। নো, এখান থেকে যে করেই হোক পালাতে হবে। নীতি ভেবে নেয়। আবির মুচকি হেসে ওকে নিয়ে যায় আর মনে মনে বলে, কি পুষ্কি জেরি, এভাবে নিশ্চয়ই ভয় পেয়েছো? নীতি এদিক ওদিক তাকায়, তারপর আবিরের হাতে একটা কামড় দেয়। আবির চেঁচিয়ে উঠে নিজের হাতটা চেপে ধরে। নীতি দৌড়ে পালায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আবির পেছন থেকে বন্দুকটা বের করে আরেকটা গুলি ছুড়ে। গুলিটা গিয়ে পায়ের গা ঘেঁষে যায়। একপাশে হালকা আটকে থাকে গুলিটা, পুরোপুরি ঢোকে না। নীতি মাগো বলে চিৎকার করে ওঠে। আবি এবার নীতির চুল ধরে টেনে ওঠায়, তারপর কাজী অফিসে নিয়ে ছুঁড়ে ফেলে। কাজীর সামনে পিস্তল রেখে বলে, এই কাজই বিয়ে পড়া। কাজী আবিকে ভালো করে চেনে, কাঁপতে কাঁপতে বলে, বাবা সাক্ষী। আরে তোর দুইটা চামচাকে ডাক, ওদের সাক্ষী বানা। কাজী সাহেব দুজন সাক্ষী আনে, বিয়ে পড়ানো শুরু করে, কিন্তু নীতি কবুল বলে না। আবির রেগে যায়, নীতির গালে একের পর এক চড় মারতে থাকে। নীতি বুঝতে পারে না শুধু এক বিচার দেওয়ার অপরাধে কেউ এত অমানবিক আর জঘন্য হতে পারে। আবিরের খুব কি এখানে, নাকি আরো কিছু আছে? তাড়াতাড়ি কবুল পড়, বেশি দেরি করলে তোর বুকে সরাসরি গুলি করব, আর পাও চিকিৎসা করাতে হবে। দ্রুত কর। তোকে আরো একটা সংবাদ দেই, কবুল না বললে তোর মা আখি আর বাবা আকাশ চৌধুরীকে এক্ষুনি মেরে ফেলা হবে। বল কবুল। কবুল, কবুল, কবুল। কবুল। কাজী আলহামদুলিল্লাহ বলে ওঠে। নীতি বাবা মায়ের কথা শুনে নিজেকে আর সামলাতে পারে না। সে তার জীবনের চাইতেও বেশি তাদের ভালোবাসে, কিন্তু আজব এই লোক তার বাবা মাকেও চিনে। হচ্ছেটা কি? নীতি ব্যথায় আর্তনাদ করে ওঠে। আবি দ্রুত পাজকোলা করে ওকে নিয়ে হাসপাতালে দৌড় দেয়। এর মধ্যে নীতি সেন্সলেস হয়। নীতি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে, তার মানে জানোয়ারটা থেকে ছাড়া পেয়েছে। সে উঠতে যাবে, তখনই ডাক্তার আর আবির কথা বলতে বলতে ভেতরে ঢুকে। ডাক্তার হেসে বলে, বাহ ম্যাডাম, খুব দ্রুত রিকভার করেছে। ভাগ্যিস গুলিটা পা ছুঁয়ে হালকা একটু বিঁধেছে। সময় মতো নিয়ে আসায় এখন আর রিস্ক নেই, ওনাকে চাইলে নিয়ে যেতে পারেন। আবির হেসে মাথা নাড়ায়। নীতি ডাক্তারকে কিছু বলতে চায়, কিন্তু ডাক্তার বুঝে না। ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর আবির বলে, হুম, ডাক্তারকে ইশারা করে লাভ নেই বউ, তুমি আমার বিয়ে করা বউ, এখন আমার সাথেই যেতে হবে তোমাকে। উঠো। আরে কই নেন আমাকে, ছাড়েন, যাব না আমি। ছাড়েন মগের মুল্লুক, যা পারছেন করছেন। সে কখন থেকে শুরু করেছেন? আপনার সাথে আমি এমন কি করছি? হ্যাঁ, কোন অপরাধে এত যন্ত্রণা দিচ্ছেন? হুম, এই মেয়েটা বেশি কথা বলে, এসো। এই বলে আবির নীতিকে কোলে উঠিয়ে নেয়। নীতি শান্ত মেয়ের মতো চুপচাপ থাকে না। এর সাথে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, উত্তেজিত হলে নিজেরই ক্ষতি। আবির নীতিকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে নিজের ড্রাইভ সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট করে। 1 ঘন্টা পর একটা বাসের সামনে এসে থামে নীতি। বেশ জাঁকজমক আর আলিশান দালান। নীতি হাঁ হয়ে ভেতরে ঢুকে। বাড়িতে কোনো শব্দ নেই। আশ্চর্য, এত বড় বাড়ি অথচ কেউ নেই। এই সময় নীতিকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল মানে রাফিন চৌধুরী নিচে নামে। বাবা এবার বলো আমি তোমার যোগ্য সন্তান কিনা। দেখো তোমার পথের কাঁটাকে কিভাবে নিয়ে আসছে, এবার খুশি তো? সাব্বাস বেটা, এই নাহলে তুই রাফিন চৌধুরীর ছেলে। নীতি অবাক হয়। আবির তাহলে এই প্রিন্সিপালেরই ছেলে?
হাইরে বলত, মায়ের গল্প সে তাহলে মাসির সাথে করেছে এতদিন, কিন্তু এরা কেন ওকে জোর করে ধরে নিয়ে আসলো সামনে একটা বিচারের জন্য? প্রিন্সিপালও পাগল হলো বটে, বাপ বেটা দুটারই মাথায় সমস্যা। আপনাদের হয়ে গেলে আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর। আমাকে এখানে এনে কোন জন্মের শোধ নিচ্ছেন দুজন? কি সমস্যা আপনাদের? বোকামি। সমস্যা আমাদের না, সমস্যা তো হবে তোমাদের। মানে আপনাকে তো একজন ভালো শিক্ষক হিসেবে জানি, কিন্তু আপনি যে মুখোশধারী লোকে সেটা জানে? এই আবির, মেয়েটাকে ঘরে নিয়ে যা। এখন দাঁড়িয়ে এর বেকার বক বক শুনছিস? রাফিন চৌধুরী হুঙ্কারে নীতিকে নিয়ে আবির রুমে যায়। আসলে আকি আর আকাশের অপমানের প্রতিশোধ নিতে নিজেকে তৈরি করে রাফিন। বিয়ে করে এক বড় ব্যবসায়ী মেয়েকে, কিন্তু সেই মেয়ে মানে আবিরের মা কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যায়। এরপরই রাফিন চৌধুরী হন সমস্ত সম্পত্তির মালিক, কারণ ততদিনে আবিরের নানাও আর বেঁচে নেই। ধীরে ধীরে সমাজসেবক এবং এরপর হন প্রিন্সিপাল। এদিকে আবির বড় হয়, তবে বাবার মতোই হয় মাফিয়া, কিন্তু পার্থক্য আছে দুজনের। আবিরের মন ওর বাবার মতো কুলসিত হয়ে যায়নি, কিন্তু আবির নীতির জন্য জঘন্য আচরণ করেছে। এর কারণ রাফিন চৌধুরী আবিরের মায়ের মৃত্যু দায়ী করেছে নীতির বাবা মাকে। রাফিন চৌধুরী ছেলেকে বলেন নীতিকে আবিরের জন্য পছন্দ করে রেখেছিলেন ওর মা, কিন্তু আকি আর আকাশ নাকি তাকে অপমান করে বের করে দেন। আর সে সেই শোকে স্ট্রোক করে আবিরের মা। যদিও এটা ডাহা মিথ্যা কথা। এই কথা শোনার পর আবির চরম খেপে যায়। তখনই মায়ের ছবি আর বাবার পা ছুঁয়ে শপথ নেয় নীতিকে এসে বিয়ে করবে, যে কোনো মূল্যে হোক, জোর করে। যদিও আবির প্রথম দেখে তাকে ভালোবেসে ফেলেছিল, এবার সে নীতিকে ঘৃণা করে, চরম ঘৃণা। ওরা চলে যেতে রাফিন মুচকি হাসে। আখি আর আকাশ এবার বুঝবে জীবনে কি আছে তোমাদের। এদিকে দিন গিয়ে রাত পার হয়, নীতি ঘরে ফেরার খবর নেই। এই অবস্থায় আখি পাগলের মতন হয়ে গেছে, ভয় পাচ্ছে কি থেকে কি হলো নীতির। আকাশ সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আকাশও জানে আখিকে এসব মিছে সান্ত্বনা দিয়ে লাভ নেই। এক পর্যায়ে আখি থানাতে যায়, তার মেয়েকে যে ফেরত পেতেই হবে। আবি নীতিকে খাবার খেতে দেয়, নীতি খায় না। আবি তাই তাকে চর মারে, নীতি বাধ্য হয়ে খেয়ে নেয়। রাত 12টা। সারাদিনের ধকল, অসুস্থ শরীর, টেনশন, স্বপ্নে নীতি আর চোখ খোলা রাখতে পারে না। আপাতত নীতিকে বেঁধে রাখা হয়েছিল, সে অবস্থাতেই নীতি ঘুমিয়ে পড়ে। আবি সিগারেট টানছে আর নীতিকে দেখছে। মেয়েটা কি নিষ্পাপ, সরল, মায়াবী। আবি ভাবতে পারছে না যার জন্য সে পাগল, আজ তাকে পেয়েও এভাবে অবহেলার নির্যাতনে রাখতে হচ্ছে। কি করবে? নীতির চেয়ে যে ও বেশি তার মাকে ভালোবাসে। মাঝরাতে হঠাৎ ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে নীতি চেঁচিয়ে ওঠে। আবি দৌড়ে আসে অসুবিধা হলো কিনা দেখতে। নীতি আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আবিরের মায়া হয়। তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি রাতে একা ঘুমাতে পারি না, মাকে নিয়ে ঘুমাতে হয়।